Hello and welcome friends. In this video, I am going to discuss second chapter from Indian Economic Development, that is a textbook from class 11 NCERT. যদি বইটা তোমার কাছে না থাকে তো তুমি অনলাইনে তো অর্ডার করতে পারো, কিনে নিতে পারো, বা যদি ইনস্ট্যান্টলি দরকার আছে তো গুগলে জাস্ট এনসিআরটি ক্লাস 11 ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট লিখে সার্চ করলেও কিন্তু ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ প্লে স্টোরে গিয়ে ই পাঠশালা এই অ্যাপটা ইনস্টল করে নিলে ওখানে এনসিআরটির থেকে অনেক বই, সমস্ত বই এনসিআরটি প্রায় ডাউনলোড করে নেওয়া পারে। তো এই বইটা তোমরা এভাবে পেতে পারো। Those who do not have the book, you can download it from Google, or you can go to Play Store, and from Play Store you have to install a app that is called ePathshala. From ePathshala app you can download all the NCERT books. And my dear friends, this is the second video on Indian economy. Prior to this, I have made another video for the first chapter, chapter 1. In case you have not seen that, I request you to see that, because that was the first chapter, and today I will discuss second chapter. Second chapter is about Indian economy from 1950 to 1990. 1950 থেকে, বেসিক্যালি বলা ভালো স্বাধীনতার সময় থেকে 1990 কেন? কারণ এটা একটা পর্যায় আমাদের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, তার একটা পর্যায়। কারণ 1991 থেকে আমাদের শুরু হয়েছিল এলপিজি রিফর্মস, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। এই এলপিজি রিফর্মসের পরে আমাদের ইকোনমি কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসলো, একটা সাডেন স্পাইক দেখা গেছিল ইকোনমিক অ্যাক্টিভিটিতে। এটা একটা পর্যায়। সেজন্য স্বাধীনতার সময় থেকে 1990 পর্যন্ত একটা পর্যায়, এবং স্বাধীনতার আগে পর্যন্ত ব্রিটিশ কলোনিয়াল একটা পিরিয়ড, একটা পর্যায়। সো আমরা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকে যদি বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি, আমরা মেনলি এই তিনটে পর্যায়কে কিন্তু মেনশন করতে পারি। ফ্রেন্ডস, আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা মেনলি কিসে পরিণত হয়েছিলাম? না, র মেটেরিয়াল সাপ্লায়ার হিসেবে পরিণত হয়েছিলাম, যাদের কাজ ছিল ব্রিটেনকে র মেটেরিয়াল সাপ্লাই দেওয়া, এবং ব্রিটেন সেই সমস্ত র মেটেরিয়াল থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে তারা ফিনিশড প্রোডাক্ট তৈরি করত, এবং আমরা সেই ফিনিশড প্রোডাক্ট ইম্পোর্ট করতাম। সো বেসিক্যালি উই had been a supplier of raw material and a net importer of finished goods. At the same time, though we were mainly agrarian society, আমাদের রুরাল পপুলেশন, আরবান পপুলেশন, এবং সেই টাইমে কলোনিয়াল টাইমে মোর দ্যান 75% 80% পপুলেশন অফ ইন্ডিয়া ইউজ টু লিভ ইন রুরাল এরিয়া, এবং তাদেরও 80%-এর বেশি মানুষজনের মেন লিভিং ছিল চাষবাস। কিন্তু এসব সত্ত্বেও আমাদের কিন্তু এগ্রিকালচার সেক্টরের কোনো ডেভেলপমেন্ট হয়েছিল না। তার কারণ কি কি ছিল? অনেক কটা কারণ ছিল। প্রথমত, ব্রিটিশরা তাদের ইচ্ছে মতো আমাদেরকে ফসল উৎপাদন করতে বাধ্য করেছিল। সেকেন্ডলি, তারা কমার্শিয়াল ক্রপ, ক্যাশ ক্রপ উৎপাদন করতে বাধ্য করেছিল। এই জিনিসগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাস করেছি, এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে ব্যবসা বাণিজ্য সবকিছুতেই আমরা পিছিয়ে পড়েছিলাম। এগ্রিকালচার সেক্টরে যতটা উন্নতি হওয়া দরকার ছিল হয়নি। এগুলোর মেন কারণই ছিল ব্রিটিশরা কখনো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে বা আমাদের মানুষজনের ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে তারা কখনো ওয়ারিড ছিল না। তারা সবসময় চেয়েছিল কি করে তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, এবং স্বভাবতই সেই জন্য আমাদের এখানকার মানুষজনের কিন্তু অর্থনীতি কোনো সমৃদ্ধি হয়নি। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার দেখেছিলাম। নাও সেকেন্ড চ্যাপ্টার,
যখন আমরা স্বাধীন হয়ে গেলাম 1947-এ, এরকম কন্ডিশনে দাঁড়িয়ে আমাদের প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট মন্ত্রিসভা বা আমাদের রাজনৈতিক নেতা নেতৃত্বের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের এখানে কি করে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এবং আমাদের যেখানে মোর দ্যান 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষিকাজ এগ্রিকালচার সেক্টরকে কি করে ডেভেলপ করা যায়, এবং আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটি যেহেতু খুব কম ছিল সেই টাইমে আমরা খাদ্যশস্যের জন্য স্বয়ং নির্ভরশীল ছিলাম না, আমাদেরকে গম আমদানি করতে হতো কানাডা থেকে, ইউএসএ থেকে। তো এই সমস্ত মানুষের এই সমস্ত চ্যালেঞ্জ কিন্তু তখন ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা নেশন হিসেবে যেহেতু উইক ছিলাম, রিসোর্স ছিল না আমাদের কাছে, তো তখন কিন্তু আমরা একটা সিচুয়েশন প্রবলেমের মধ্যে পড়েছিলাম। এবং আরও একটা প্রবলেম কি হয়েছিল যে ইন্ডিয়া অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট নেশন আমরা কোন ইকোনমিক সিস্টেমকে অ্যাডাপ্ট করব, কারণ at that time there are mainly two economic systems prevalent in the world, that is first one capitalist and second socialism এরকম দুটো ইকোনমিক সিস্টেম ছিল। তো যখন কোনো একটা নেশন তৈরি হয় তখন যারা নেতা থাকে, নেত্রী থাকে, সবার আগে তাদেরকে ভাবতে হবে, ভাবতে হতো বা ভাবতে হয় যে আমরা কোন সিস্টেমটা গ্রহণ করব। আমাদের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তিনি পার্সোনালি সোশ্যালিজমের প্রতি তার একটা ঝোঁক ছিল। হি ওয়াজ ইনক্লাইন টু দি কনসেপ্ট অফ সোশ্যালিজম, যেমন ইউএসএসআর ছিল, ফর্মার রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যাকে বলা হতো। কিন্তু সোশ্যালিজম মানে কি ছিল, যে সমস্ত কল কারখানা, চাষবাস, ফ্যাক্টরি, প্রোডাকশন সব কিছুই ছিল সরকারের অধীনে। দেয়ার ওয়াজ নাথিং কল্ড অ্যাজ প্রাইভেট প্রপার্টি। কিন্তু ভারতবর্ষের যা ইতিহাস আছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে বা তার আগে থেকেও, তো হঠাৎ করে রাতারাতি সমস্ত মালিকানা চেঞ্জ করে সরকারি মালিকানা হয়ে যাবে, কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না, এটা কিন্তু করা খুব কঠিন কাজ ছিল। সো জওহরলাল নেহেরু সোশিয়ালিজমের প্রতি ঝুঁকে থাকলেও সে কিন্তু চায়নি সোশিয়ালিজমকে অ্যাজ ইট ইজ ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করতে, বরং তখনকার নেতৃত্বরা এটাই চেয়েছিল যে সোশিয়ালিজমের যেগুলো ভালো দিক আছে, বেস্ট দিক, সেগুলোকে নিয়ে, অনলি সেগুলোকে নিয়ে সোশিয়ালিজম এ চালু করতে। অপরদিকে ক্যাপিটালিজম কি ছিল, যেটা ইউএসএ তে চালু হয়েছিল, ইউএসএ তে চালু ছিল, অনেক ইউরোপিয়ান কান্ট্রিজে চালু ছিল। ক্যাপিটালিজমে বলা হয়, ক্যাপিটালিস্ট থিওরি যেটা, সেখানে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ইকোনমি চলবে। মানে ম্যানুফ্যাকচারার যারা, প্রডিউসার যারা, তারা সেই সমস্ত জিনিসই তৈরি করবে যার মার্কেটে ডিমান্ড আছে, এবং তার দামটা কি হবে, না ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে মার্কেট তার দাম নির্ধারণ হবে। কোনো গভর্নমেন্ট দাম নির্ধারণ করে দেবে না বা কোনো পলিসি দাম নির্ধারণ করে দেবে না। যদি কোনো জিনিসের মার্কেটে যদি চাহিদা বেশি থাকে তার দাম বাড়বে, যদি চাহিদা কম থাকে তার দাম কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো জিনিস প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, অ্যাভেলেবিলিটি প্রচুর, স্বাভাবিকভাবে তার দাম কমে যাবে। আবার কোনো যদি মার্কেটে স্কার্সলি অ্যাভেলেবেল হয়, দাম বেড়ে যাবে। দ্যাট মিনস মার্কেট উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য প্রাইস, এবং অ্যাট দ্য সেম টাইম ম্যানুফ্যাকচারার উইল manufacture only those goods or products that are demanded in the market, and government has no role to play there. So basically গভর্নমেন্টের কোনো রোল থাকবে না ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে। কিন্তু যদি ইন্ডিয়াতে এটা অ্যাডাপ্ট করা হয় সেখানেও একটা প্রবলেম, কারণ ইন্ডিয়ার মোর দ্যান 75% পিপল ডিউরিং ইন্ডিপেন্ডেন্স লিভড ইন রুরাল এরিয়া, এবং তাদের মেন জীবিকাই ছিল কৃষিকাজ, চাষবাস, এবং তারা সত্যিকার অর্থে খুব গরিব ছিল। এখন যদি পুরোপুরি যদি বেসরকারি হাতে চলে যায় বা চলে যেত, তারা তো সেই জিনিসই তৈরি করবে যেগুলো চাহিদা থাকবে, এবং তার দামও নির্ধারণ হবে মার্কেট ইকোনমির উপরে, ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, সরকারের কোনো কিছু ক্ষমতা নেই করার। এখন ধরো কোনো জীবনদায়ী ওষুধ কোনো একটা কোম্পানি তৈরি করলো, সেই কোম্পানি তো তার নিজের
রিসার্চ ওয়ার্কের জন্য, ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য যা খরচ হয়েছে সে তো চাইবে যত তাড়াতাড়ি সম্ভব খরচটা তোলার, সেই জন্য সে তার নিজের ইচ্ছে মতো দাম নির্ধারণ করবে। এখন যে দামটা সে রাখছে সেটা গরিব মানুষ অ্যাভেল না করতেও পারে, যারা হয়তো রিচ পিপল আছে, ধনী, তারা কিনতে পারবে, কিন্তু গরিব মানুষ কিনতে পারবে না। এবং ইন্ডিয়াতে যেহেতু ম্যাক্সিমাম মানুষ ছিল গরিব স্বাধীনতার সময়, তো সেখানে একটা প্রবলেম ছিল। তো গভর্নমেন্টের অব্লিগেশন ছিল, গভর্নমেন্টকে এই কথাগুলো ভাবতে হয়েছিল যে কি করে আমরা দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করব। সো হোয়াট দে ডিড, they neither adapted socialism as it is and nor they rejected capitalism. So basically they tried to couple those things together. তারা কি করেছিল, যে ম্যাক্সিমাম জিনিসগুলো, ইম্পর্টেন্ট সেক্টরগুলো গভর্নমেন্টের হাতে রেখেছিল, এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট পার্টিসিপেশনও তারা রেখেছিল। প্রাইভেট কলকারখানা, কোম্পানি তৈরি হবে, এগুলোরও সুযোগ রেখেছিল। লাইসেন্স ইস্যু করা হতো, যে লাইসেন্সের মাধ্যমে প্রাইভেট পার্টিসিপেশন আসবে। যদিও স্বাধীনতার 10-15 বছরের মধ্যে সেইভাবে কোনো প্রাইভেট পার্টিসিপেশন হয়েছিল না, কারণ কি গভর্নমেন্ট বিভিন্ন লুপহোলস পলিসি ছিল। সেটা যদিও এখানে ডিসকাস করার মতো বিষয় নাই, তবুও সেটা পরে কখনো ডিসকাস করা হবে। কিন্তু স্বাধীনতার সময়ে গভর্নমেন্ট কোন ইকোনমিক সিস্টেম নেবে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের দুটো দিককেই রেখেছিল, এবং তাদের মনে হয়েছিল যে এটাই হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির জন্য, ইন্ডিয়ান ইকোনমির জন্য বেস্ট সলিউশন। ইন্ট্রোডাকশন পার্টে এটাই ডিসকাস করা আছে, তোমরা রিডিং পড়ে নেবে, আমি জিসটা গল্পের আকারে বলে দিলাম, ঠিক আছে, এটাই বলা আছে। নেক্সট নেক্সট হচ্ছে প্ল্যানিং কমিশন। কখন শুরু হলো? 1950-তে। কেন শুরু হলো প্ল্যানিং কমিশন? কারণ যখন ইন্ডিয়া স্বাধীন হয় তখন আমরা সব দিক থেকে খুব পিছিয়ে, এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি সব কিছুতে আমরা পিছিয়ে ছিলাম। তো তখন 1950-তে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়। যে প্ল্যানিং কমিশনের কাজ ছিল 5 বছরের জন্য তারা কিছু প্ল্যান তৈরি করে দেবে, এবং সেই প্ল্যানেরও কিন্তু প্রায়োরিটি থাকবে, যেটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, এইভাবে থাকবে, যাতে করে কিছু টার্গেট বা কিছু অবজেক্টিভ অ্যাচিভ করা যায়। ফার্স্ট প্ল্যানিং কমিশন সেট আপ হয়েছিল 1950-তে, এবং প্রাইম মিনিস্টারের চেয়ারপারসন ছিল। এবার গোল অফ 5 ইয়ার প্ল্যানস কি ছিল? না, দি গোলস অফ দ্য 5 ইয়ার প্ল্যানস ওয়ার গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স অ্যান্ড ইকুইটি। গ্রোথ মানে কি? বৃদ্ধি। কিসের বৃদ্ধি? না, ইকোনমিক অ্যাক্টিভিটির বৃদ্ধি। মডার্নাইজেশন, মডার্নাইজেশন মানে কি বোঝো তুমি? নতুন টেকনোলজি, নতুন ইকুইপমেন্টস, নতুন মেশিনারি টুলস। সেলফ রিলায়েন্স অ্যান্ড ইকুইটি, সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা, স্বনির্ভরতা, অ্যান্ড ইকুইটি, সাম্যতা, মানে সবার কাছে যাতে সমানভাবে বেনিফিট পৌঁছায়, ইকুইটি, ঠিক আছে। কিন্তু আইরনিটা দেখো, 1950-তে যখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে তখনও আমাদের টার্গেট ছিল স্বনির্ভরতা, এবং আনফরচুনেটলি এই 2020-তে দাঁড়িয়ে আমাদের টার্গেট স্বনির্ভরতা। তো দিস ইজ দ্য আইরন। নাও তুমি যখনই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান করছো তোমার টার্গেট এতগুলো আছে, 5 বছর টাইম পিরিয়ডে তুমি তো সব কিছু ফুলফিল করে নিতে পারো না। আমরা তো 50 বছরও পারিনি, 60 বছরও পারিনি। তো ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি সাম প্রায়োরিটি, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, এরকম প্রায়োরিটি ছিল। তো আমরা এই টার্মসগুলো দেখবো। গ্রোথ কি? গ্রোথ মানে হচ্ছে কোনো ইকোনমিতে, ধরো ইন্ডিয়ান ইকোনমিতে এই পার্টিকুলার এই ফিনান্সিয়াল ইয়ারে, 2021 ফিনান্সিয়াল ইয়ার, যেটা আমাদের এপ্রিল থেকে শুরু হয়েছে, এখানে মানে মেজার কি করে করা হয় গ্রোথের, সেটাই বলছি। এখানে ধরো এই 1 বছরে আমাদের দেশে ধরো ম্যানুফ্যাকচার সেক্টরে কত জিনিস ম্যানুফ্যাকচার হয়েছে, কত গুডস ম্যানুফ্যাকচার হয়েছে, তার মনিটারি ভ্যালু নিতে হবে। মানে যত জিনিস তৈরি হয়েছে টাকার অঙ্কে, কত টাকার জিনিস তৈরি হয়েছে, মানে অ্যাকচুয়ালি হিসেবটা হবে আলটিমেটলি সব টাকায়। তো ম্যানুফ্যাকচার সেক্টরে কত টাকার জিনিস তৈরি হয়েছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আর একটা কি সেক্টর? একটা ম্যানুফ্যাকচার, একটা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর মানে কি? যেখানে টাকার লেনদেন নেই কিন্তু কোনো পরিষেবা দেওয়া হয়, যেমন ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, মেডিকেল সেক্টর। এখানে কত টাকার লেনদেন হয়েছে, টোটাল টাকার অ্যাড করে যেটা হবে
সেটা হচ্ছে আমাদের টোটাল, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এটাকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এক বছরে, পার্টিকুলার একটা বছরে কত টাকার গুডস তৈরি হলো এবং কত টাকার সার্ভিস ভ্যালু তৈরি হলো আমাদের দেশে, সেটাই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো আমরা এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য পেয়ে যাবো 2020-21-এর জন্য। নেক্সট ফিনান্সিয়াল ইয়ার যখন শুরু হবে 2021-22, তখন আবার আমরা সেই হিসাবটা করব। তো এখন 2021-22-এ যা জিডিপি আছে, যা জিডিপি হবে, এবং 20-21-এ যা জিডিপি আছে, যদি দেখা যায় 20-21-এর থেকে 21-22-এ জিডিপি বাড়লো, তাহলে জিডিপি গ্রোথ হলো, পার্সেন্টেজ করে দিলে জিডিপির পার্সেন্টেজ গ্রোথ হলো। সো বেসিক্যালি গ্রোথ তখনই হবে যখন কোনো ইকোনমিতে ম্যানুফ্যাকচার বাড়বে, মানে বেশি জিনিসপত্র তৈরি হবে, সার্ভিস সেক্টরে অ্যাক্টিভিটি বাড়বে, ব্যাংকিং, ফিনান্স, মেডিকেল, ট্রাভেল, ট্যুরিজম, সফটওয়্যার, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টর, যেখানে কোনো কিছু অ্যাজ সাচ তৈরি হয় না, কোনো গুডস, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি হয়। ট্রান্সপোর্ট সেক্টর, আমি কোনো জিনিস ট্রান্সপোর্ট করবো, আমাকে পে করতে হয় ট্রান্সপোর্টারকে, তো সেখানে কিন্তু টাকা পয়সার লেনদেন হয়, কিন্তু কোনো জিনিস তৈরি হয় না, সেগুলো সার্ভিস সেক্টর। তো সার্ভিসিং এর হিসেবে কত টাকা পয়সা সার্ভিস লেনদেন হচ্ছে এবং কত টাকা পয়সার জিনিস তৈরি হচ্ছে, এটা নিয়ে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হয়। এবং যখন কম্পেয়ার করে দেখা যাবে যে হ্যাঁ বেড়েছে লাস্ট ইয়ারের থেকে, তার পার্সেন্টেজ করলে পার্সেন্টেজ জিডিপি পাওয়া যাবে। The GDP of a country is derived from the different sectors of the economy. মানে ইকোনমিতে বিভিন্ন সেক্টর আছে, যেমন আমি বললাম এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এবার এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর, প্রত্যেকটা সেক্টরে আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারি। আগে আমি যেমন বলছিলাম যে কি ম্যানুফ্যাকচার সেক্টর, সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচার সেক্টরের মধ্যে সমস্ত কিছু ধরা হচ্ছিল। আবার আমরা কি এইভাবে একটা ক্যাটেগরি করে ক্লাসিফিকেশন করতে পারি, এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যান্ড সার্ভিস সেক্টর। আমরা আলাদা আলাদা হিসাব করলাম যে এগ্রিকালচারাল সেক্টরে এই বছরে কত টাকার আমার প্রোডাকশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কত টাকার জিনিস তৈরি হয়েছে, সার্ভিস সেক্টরে কত টাকার লেনদেন হয়েছে, তিনটে সেক্টর করে অ্যাড করে দিলাম, টোটাল পাওয়া গেল। এটাকে বলা হয় স্ট্রাকচারাল কম্পোজিশন অফ আ ইকোনমি। আবার আমাদের ইকোনমিতে সেক্টর অনুযায়ী আরেকটা ভাবে ভাগ করা হয়, সেটাকে বলা হয় প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। প্রাইমারি সেক্টর কোনগুলো? প্রাইমারি সেক্টর হচ্ছে যেটা ন্যাচারাল রিসোর্স রিলেটেড, মানে যে সেক্টরে আমরা ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন কি এগ্রিকালচার, কৃষিকাজ, আমরা ল্যান্ড নিয়ে কাজ করছি, জল নিয়ে কাজ করছি, কৃষিকাজ। নেক্সট কি হতে পারে? মাইনিং, কয়লা খনি বা পেট্রোলিয়াম খনি, ন্যাচারাল রিসোর্সেস নিয়ে যে সেক্টরে কাজ হয় সেটাকে বলে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কি না, প্রাইমারি সেক্টর থেকে যে প্রোডাক্ট পাওয়া যায় তার উপর বেস করে যে সেক্টর কাজ করে সেটা সেকেন্ডারি সেক্টর। যেমন ধরো চাষবাস হচ্ছে, পাট তৈরি হলো, জুট তৈরি হলো, জুটকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে জুটের প্রোডাক্ট তৈরি করছি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, সেকেন্ডারি সেক্টর। এবং টার্সিয়ারি সেক্টর কি? সার্ভিস সেক্টর। So basically here agriculture sector is your primary sector, industrial sector is your secondary sector, and service sector is called tertiary sector. This is structural composition of the economy. Next, modernization. Modernization বলতে তুমি কি বোঝো? Modernization হচ্ছে যে মডার্নাইজেশন কেন করা হয় না, টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস এবং সার্ভিসের প্রোডাকশন বাড়ানোর জন্য। মডার্নাইজেশন কি করে করা যাবে? অবশ্যই নতুন টেকনোলজির মাধ্যমে, বাই অ্যাডাপ্টিং নিউ টেকনোলজি। যেমন কৃষিকাজের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে নিউ সিড ভ্যারাইটিস, হাই ইল্ডিং সিড ভ্যারাইটিস, বাই ইউজিং নিউ টাইপ অফ মেশিনস, টেকনোলজি, এইভাবে মডার্নাইজেশন হতে পারে। আবার কিভাবে হতে পারে? চিন্তা ভাবনায় মডার্নাইজেশন আনা যেতে পারে। ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে বা তার আগে পর্যন্ত আমাদের সোসাইটিতে উইমেনকে আমরা ওয়ার্ক ফোর্স হিসেবে দেখতাম না, ওয়ার্ক ফোর্সে ব্যবহার করা হতো না। কিন্তু ধরে নাও 50% বা 45% হচ্ছে আমাদের পপুলেশনের সেরকম উইমেন আছে, 45 to 50%, 50 না হলেও অলমোস্ট 40%। তো আমরা যদি 40% যদি রিসোর্সকে বসিয়ে রাখি, কাজ না করাই, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি যদি না হয়, তাহলে ডেফিনেটলি আমাদের প্রোডাকশন কমে যাবে। তো আস্তে আস্তে কি আমাদের আউটলুক চেঞ্জ হলো, উইমেনরাও পার্টিসিপেট করলো, তো সেই হিসাবে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লো, প্রোডাকশন বেড়ে গেল। এটা ওয়ান কাইন্ড অফ মডার্নাইজেশন।
নেক্সট, সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স মানে কি বোঝায়? আত্মনির্ভরশীলতা। স্বাধীনতার সময়ে আমাদের না ছিল স্কিল্ড ম্যান পাওয়ার, না ছিল টেকনোলজি, না আমাদের ন্যাচারাল রিসোর্সেস ছিল, এবং এগ্রিকালচার সেক্টরেও ইভেন আমরা এখন যেমন খাদ্যশস্য আমাদেরকে আমদানি করতে হয় না, আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সেই টাইমে আমাদের এগ্রিকালচারের এফিসিয়েন্সি পুয়ার ছিল, প্রোডাকশন বেশি হতো না। সেই জন্য আমাদেরকে কিন্তু খাদ্যশস্যের ব্যাপারেও ইউএসএ কানাডার উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে ইউএসএ থেকে আমাদের গম আমদানি করতে হতো। তো তখন ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এই টার্গেট নেওয়া হয়েছিল যে আমাদের এই সমস্ত জায়গায় বিশেষ করে যে ফুড সিকিউরিটি আমাদেরকে আনতে হবে, সেলফ রিলায়েন্স আনতে হবে, এবং তারই ফলস্বরূপ গ্রিন রেভলিউশন এসেছিল। এবং আরও একটা কারণ ছিল যে অন্যান্য ব্যাপারে কেন আমাদের সেলফ সাফিসিয়েন্ট হওয়া দরকার। কারণ কি, যদি আমরা কোনো ফরেন কান্ট্রির সাহায্য নিই, হেল্প নিই, তাহলে তাদের কি হবে না, আমাদের পলিসি থেকে কিন্তু তারা ইন্টারফেয়ার করতে পারে। তো সেটা একটা ব্যাপার ছিল, যাতে কোনো ফরেন কান্ট্রি আমাদের এখানে ইন্টারফেয়ার না করে। সেজন্য আমরা চেয়েছিলাম কি না, সেলফ রেজিলিয়েন্ট হতে, আত্মনির্ভর হতে। নেক্সট টার্গেট ছিল ইকুইটি। ইকুইটি ইকুইটি মানে হচ্ছে যে ধরো ইকোনমিক অ্যাক্টিভিটি ভালো হচ্ছে, গ্রোথ হচ্ছে, মডার্নাইজেশন এসেছে, সিস্টেমে নতুন টেকনোলজি এসেছে, অটোমেটিক্যালি গ্রোথ বেড়ে গেছে, কিন্তু সেই গ্রোথটা ধরো সবার কাছে না পৌঁছে পার্টিকুলার কোনো একটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাহলে কি হবে? যারা পুয়ার, যারা গরিব, তারা গরিবই থেকে যাবে, এবং তারা এই ইকোনমিক ডেভেলপমেন্টের ফলটা পাবে না। সো সোসাইটিতে কিন্তু ইকুইটি থাকবে না, একটা ক্লাস ডিভাইড হয়ে যাবে, যারা পুয়ার তারা কিন্তু পুয়ারই থেকে যাবে। এবং যেহেতু ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ গরিব ছিল, তো গভর্নমেন্টকে কিন্তু এইটা ভাবতে হয়েছিল যে কি করে ইকোনমিক অ্যাক্টিভিটির বেনিফিটটা গরিব মানুষের পর্যন্ত পৌঁছাবে, যাতে করে সমাজে আমাদের একটা ইকুইটি আছে, সাম্যতা আছে, বৈষম্যটা কমে। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এখনো যা ট্রেন্ড, তাতে করে কিন্তু এখনো সেই বৈষম্য অনেক বেশি। আমাদের দেশের ম্যাক্সিমাম ওয়েলথ কিছু ফিউ মানুষের হাতেই কিন্তু আছে। তো ইকুইটি যদিও আমরা সেই 1950 থেকে টার্গেট নিয়েছি সোসাইটিতে ইকুইটি তৈরি করার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসেনি। এটা একটা চিন্তার বিষয় আমাদের। নেক্সট আমরা সেক্টর অনুযায়ী দেখবো, এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে লাস্ট চ্যাপ্টারে, আজ এখন যা আলোচনা হলো, তাতে করে বোঝা গেল যে ইকোনমিক অ্যাক্টিভিটি ইন এগ্রিকালচার সেক্টর ওয়াজ পুয়ার। ব্রিটিশরা আসার আগে পর্যন্ত আমরা খাদ্য শস্যের বিষয়ে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। আমাদের ভিলেজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি ছিল, শুধুমাত্র কি আমরা নিজেদের খাদ্যের জন্য যেসব ফসল থাকতো সেগুলো তৈরি করে নিতাম। কিন্তু ব্রিটিশ আসার পরে আনফরচুনেটলি আমরা সেই জিনিসটা থেকেও আমরা সরে গিয়েছিলাম। কেন কি, ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করেছিল, বা যখন রেল লাইন ট্রান্সপোর্টেশন শুরু হলো, আমাদের এখানকার ফার্মার্সরাও কিছুটা চেয়েছিল কমার্শিয়াল ক্রপস তৈরি করতে, ক্যাশ ক্রপস তৈরি করতে। তো আমরা কিন্তু তখন ফুড ক্রপসের ব্যাপারেও কিন্তু আত্মনির্ভরশীল ছিলাম না স্বাধীনতার সময়। তার কারণ ছিল কি, 85% বা 80% মানুষ পপুলেশন যদিও এগ্রিকালচার সেক্টরের উপর নির্ভরশীল ছিল, কিন্তু তবুও যেহেতু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছিল না, এবং ব্রিটিশ গভর্নমেন্ট এটার উপরে কখনো কোনো ধ্যানই দেয়নি, তো আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটি খুব পুয়ার ছিল। তো গভর্নমেন্টের প্রথম টার্গেট ছিল যে কি করে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এবং সেই টার্গেটের ফলস্বরূপ এসেছিল হাই ইল্ডিং ভ্যারাইটি, HYV, হাই ইল্ডিং ভ্যারাইটি। ইল্ড মানে, ইল্ড মানে যেটা কোনো কিছু দেয়, প্রডিউস করে। হাই ইল্ডিং ভ্যারাইটি মানে হাই, যেটা বেশি পরিমাণে দেবে, আমাদের কি দেবে না, প্রোডাকশন, বেশি প্রোডাকশন দেবে, সেই ধরনের সিড তৈরি হয়েছিল, বীজ, হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ এসেছিল। এবং সেই সঙ্গে আরো একটা রিফর্মস এসেছিল, ল্যান্ড রিফর্মস। ল্যান্ড রিফর্মস মানে ভূমি সংস্কার। ল্যান্ড রিফর্মস কি না, স্বাধীনতার সময় বা তার আগে পর্যন্ত আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, জমিদারি, জাগিরদার, এই ধরনের প্রথা ছিল, যেখানে কি ছিল না, জমিদার বা জাগিরদার তারা একটা নির্দিষ্ট রাজস্ব নিত, খাজনা নিত, চাষ করতো যে টেন্যান্ট হিসাবে, সে হয়তো চাষ করতো, যে চাষিরা চাষ করে জমিদারকে তার টাকা দিতে হতো, খাজনা দিতে হতো। এবং তার ফলে কি হতো, জমিদার কখনো খাজনার ব্যাপারে কিন্তু আপোষ করতো না। তো ফসল ভালো হোক কম হোক, চাষিদের কিন্তু
খাজনা দিতেই হতো নির্দিষ্ট পরিমাণ। এবং অনেক সময় যদি ফসল ভালো না হতো তো তখন চাষিদেরকে বাইরে থেকে সুদ নিতে হতো, লোন নিতে হতো। তো এই সমস্ত কারণে চাষিদের কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল। তো গভর্নমেন্ট দেখলো যে আমাদের ম্যাক্সিমাম চাষি যারা আছে তাদের নিজের কোনো কিন্তু জায়গা নেই, সমস্ত এই জমিদার বা জায়গিরদারদের মাধ্যমে কাজ করছে, তারা ছিল মিডল ম্যান। তো গভর্নমেন্ট তখন ল্যান্ড রিফর্মস নিয়ে আসলো। এই ল্যান্ড রিফর্মস এর মাধ্যমে কি করলো না, এই মিডল ম্যান যারা ছিল জমিদার জাগিরদার এদেরকে হাটিয়ে দিল, যে ডাইরেক্ট যারা চাষবাস করতো, যারা চাষ করতো জমি, তাদেরকেই ল্যান্ড ওনার বানিয়ে দিল। তার টার্গেট কি ছিল না, তাদের উপরে বার্ডেন কমানো, এবং তারা নিজের জমি পেলে তারা আরো ভালো করে কাজ করবে, তারা চেষ্টা করবে কি করে প্রোডাকশন বাড়ানো যায়, প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, ওভারঅল এগ্রিকালচার সেক্টরে এফিসিয়েন্সি বাড়বে। তো এইভাবে ল্যান্ড রিফর্মস করা হয়েছিল। এবং যখন ল্যান্ড রিফর্মস করা হয় তখন আরেকটা জিনিস মাথায় রেখেছিল গভর্নমেন্ট, সেটা হচ্ছে ল্যান্ড সিলিং। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ল্যান্ড বেঁধে দিয়েছিল যে কোনো একজন পার্টিকুলার ফার্মারের এর থেকে বেশি জমি তার কাছে থাকবে না। এটাও করেছিল একটা কারণে, যাতে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড হয়, যাতে সবাই ল্যান্ডের ওনারশিপ পেতে পারে, সবার মধ্যে হয়, কোনো একটা কিছু নির্দিষ্ট মানুষের হাতেই যেন সমস্ত জায়গা জমি চলে না যায়। তো এই রিফর্মটা কিন্তু আনা হয়েছিল। এবং এই রিফর্মটা আনার পরেই কিন্তু আগে একটা আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল ছিল রাইট টু প্রপার্টি, আর্টিকেল খুব সম্ভবত 21, সেটাকে কিন্তু পরে এই টাইমে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল এবং সেটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে জাস্ট নর্মাল একটা রাইটে পরিণত করা হয়েছিল, ফান্ডামেন্টাল রাইট ছিল না। তো ল্যান্ড রিফর্মস, ল্যান্ড সিলিং, এই ধরনের স্টেপসের মাধ্যমে যারা জমি চাষ করতো তাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হলো। এবং সেই সঙ্গে আনা হলো হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, যে সিড থেকে বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। এর মাধ্যমে কিন্তু আমাদের ল্যান্ড রিফর্মস এসেছিল। এবং এটাই অ্যাকচুয়ালি হচ্ছে বলা হয় গ্রিন রেভলিউশন, যেটা মিড 1960-তে শুরু হয়েছিল, 1960-70-তে। এবং গ্রিন রেভলিউশনটা বেশিরভাগ এসেছিল ওয়াইভি সিডস, মেনলি এসেছিল হুইট এবং রাইস প্রোডাকশনের ক্ষেত্রে। এবার প্রবলেমটা কি ছিল না, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস এর প্রবলেম কি ছিল, এই সিড এর জন্য বেশি পরিমাণ ওয়াটার সাপ্লাই লাগতো, ফার্টিলাইজার লাগতো এবং পেস্ট কন্ট্রোলার লাগতো। এখন প্রবলেম হলো যে যেহেতু এক্সট্রা ইনপুটস লাগছে এই সিডস চাষ করার জন্য, তার মানে খরচ বেড়ে যাচ্ছে। এইবার যেসব চাষি ধনী তাদের হয়তো ইনপুটস গুলো দিতে পারছে এবং ওই ইনপুটস গুলো দেওয়ার ফলে তাদের ফলন বেড়ে যাচ্ছে, তারা ফলটা পাচ্ছে, কিন্তু যারা গরিব ছিল তারা কি করবে, কারণ ওই বীজ ব্যবহার করতে গেলেই বেশি পরিমাণে জল লাগবে, ফার্টিলাইজার ইউজ করতে হবে, পেস্টিসাইড ইউজ করতে হবে। তখন গভর্নমেন্ট একটা পলিসি করলো যে যারা গরিব চাষি তাদের জন্য সহজ সুদে লোনের ব্যবস্থা, এবং ওই লোন নিয়ে তখন কিন্তু গরিব চাষিরাও ওই বীজ চাষ করতে শুরু করলো। এবং স্পেশালি পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই হরিয়ানা, এই সমস্ত সেক্টরে, ইউপি, ওয়েস্টার্ন ইউপি কিন্তু একটা ভালো রেজাল্ট এসেছিল। এবং এই গ্রিন রেভলিউশনের পরেই কিন্তু আমরা প্রথম খাদ্যশস্যের দিক থেকে কিন্তু আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পেরেছিলাম। নাও, এবং শুধু তাই নয়, এখানে একটা টার্ম দেওয়া আছে মার্কেটেড সারপ্লাস। শুধু আমরা ডিপেন্ডেন্টই হতে পেরেছিলাম না, তার সঙ্গে আমাদের কিন্তু যে এক্সেস এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা কনজাম্পশনের পরে আমাদের নিজেদের চাহিদার পরেও, ধরো কোনো একটা চাষি তার ফ্যামিলিতে যে পরিমাণ লাগছে তার খাবারের জন্য, সেই খাবারের পরেও সে এক্সেস থাকতো, সেইটাকে সে মার্কেটে বিক্রি করতো, এটাকে বলা হতো মার্কেটেড সারপ্লাস। তার মানে তার নিজের কনজাম্পশন তো হচ্ছেই, সেই সঙ্গে তার একটা ইকোনমিক অ্যাক্টিভিটিও হচ্ছে, তার ক্যাশ ইনফ্লো হচ্ছে। এগুলো লেখা আছে, তোমরা সব পড়ে নেবে, একদম সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, গল্পের মতো পড়ে নেবে। নেক্সট একটা ডিবেট, ডিবেট ওভার সাবসিডি, এটা আজকে লাস্ট টপিক, এই টপিক দিয়ে আজকে শেষ করব। এই চ্যাপ্টারের বাকি কিছু টপিক থেকে গেল, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা থেকে গেল এবং ট্রেড, এটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। বেসিক্যালি আমি একটা ভিডিও খুব বড় করতে চাইছি না, সেই জন্য ডিসকাস করছি না, নেক্সট ভিডিওতে ডিসকাস করব। নাও, দি ডিবেট ওভার সাবসিডি, সাবসিডির উপরে ডিবেট, এটা কিন্তু এখনকার টাইমে দাঁড়িয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিবেট নিয়ে অনেকের অনেক মত আছে।
তোমরা দেখলে গভর্নমেন্ট ফার্স্ট ডিবেট কিন্তু শুরু করে যখন HYV সিডসের তৈরি হয়। কারণ কি, HYV সিড আসার সঙ্গে সঙ্গে জলের দরকার, ফার্টিলাইজার দরকার, পেস্টিসাইডের দরকার, এবং যারা গরিব চাষি ছিল এত কিছু ইনপুট দেওয়ার টাকা তাদের কাছে ছিল না, তখন বাধ্য হয়ে কিন্তু গভর্নমেন্টকে সাবসিডি স্কিম আনতে হয়েছিল, যেমন সহজ কিস্তির ঋণ। এখন তো অনেক ধরনের সাবসিডি চলে এসেছে, ইউরিয়ার উপরে সাবসিডি, জলের উপরে সাবসিডি, ইলেকট্রিসিটিতে। তো সাবসিডি নিয়ে বিতর্কটা কোথায়, মানে দুটো দিক আছে, ভালো খারাপ, খারাপ দিকটাই বেশি। আমি ওভারঅল কনটেক্সটে, তোমরা যদি ফার্দার স্টাডি করো ইকোনমি, তাহলে কিন্তু জানবে যে সাবসিডির প্রবলেমটা কোথায়, হয়তো ইন ফিউচার জানবে, কিন্তু আমি এখানে ডিসকাসটা করে দিচ্ছি এখনকার টাইমে দাঁড়িয়ে প্রবলেম। দেখো, যখন HYV সিড আনলো, তারপরে গভর্নমেন্ট সাবসিডি দিয়েছিল, এটা নেসেসারি ছিল, রিকোয়ারমেন্ট ছিল। না হলে কি হতো, তখন গরিব চাষিরা যারা, তারা এর বেনিফিটটা পেতো না, এবং এর বেনিফিটটা যারা বড়লোক ছিল তারাই পেতো, ধনীরা। তো সেখানে একটা ডিভাইড হয়ে যেত, যারা গরিব তারা কিন্তু এর বেনিফিট পেতো না। তো তখন গভর্নমেন্ট দিয়েছিল। সেই জন্য যারা এর সমালোচক তারা বলে যে গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর্যন্ত দেওয়া দরকার ছিল, যখন কিনা পরিপর গরিব চাষিরাও যখন তার ফলটা পেয়ে গেছে, তাদের হাতে যখন টাকা পয়সা চলে এসেছে, তখন সেটাকে উইথড্র করা দরকার ছিল। নাও, এখনকার কনটেক্সটে দাঁড়িয়ে, ইভেন টুডে, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা দাঁড়িয়ে, গভর্নমেন্ট ধরো ইউরিয়াতে ছাড় দেয়, ওয়াটারে ছাড় দেয়, এই দুটো মেজর সাবসিডি কিন্তু গভর্নমেন্ট চাষিদেরকে দেয়। এবার ইউরিয়াতে ছাড় দেয় কাদের? কোনো টার্গেট গ্রুপ কিন্তু নেই। টার্গেট গ্রুপ মানে স্পেসিফিক কোনো টার্গেটেড চাষিদেরকে নয়, ইউরিয়াকে ছাড় দেয় ওভারঅল সবাই ইউরিয়া ছাড় পায়। কারণ ইউরিয়া ছাড়টা কিভাবে আসে? ধরো একটা কোম্পানি 1 ব্যাগ ইউরিয়া তৈরি করছে, ইউরিয়া তৈরি করতে তার 500 টাকা খরচ। গভর্নমেন্ট কি করছে? চাষিদেরকে ওই 1 ব্যাগ ইউরিয়া বিক্রি করছে 200 টাকায়। এবার 300 টাকা গভর্নমেন্ট কি করছে? ভর্তুকি দিয়ে দিচ্ছে কোম্পানিকে, কারণ কোম্পানি তো লসে বিক্রি করবে না। মানে 500 টাকার ব্যাগে গভর্নমেন্ট দিচ্ছে 300 টাকা, আর চাষি দিচ্ছে 200 টাকা, এবং সেটা গরিব, বড়লোক, ধনী সমস্ত চাষি পাচ্ছে। এখানে গভর্নমেন্টের কি করা দরকার না, সাবসিডিকে রেশনালাইজ করা দরকার, টার্গেটেড করা দরকার, যে সত্যিকার অর্থে যারা গরিব তাদেরকে সাবসিডি দিতে হবে। যারা গরিব চাষি সত্যিকারে, যাদের নির্দিষ্ট একটা জমির পরিমাণ কম জমি আছে, তাদেরকে দিতে হবে। তাহলে কি, যে গভর্নমেন্টের যে সাবসিডি খাতে যে খরচ, সেই খরচটা কমে যাবে। এবং একই সঙ্গে তোমার যে সার তৈরির কোম্পানি আছে, ইউরিয়া তৈরির কোম্পানি, তাকেও এত টাকা দেওয়ার দরকার হবে না। তো গভর্নমেন্টের ওভারঅল এক্সপেন্ডিচার কমে যাবে। এবং সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সাবসিডি আছে জল, ইলেকট্রিসিটি। যে মাঠে যে চাষ হয়, জলের জন্য গভর্নমেন্ট ইলেকট্রিসিটিতে কৃষিদের ছাড় দিচ্ছে। অনেক স্টেটে তো পুরো টাকাই নেওয়া হয় না, পুরো ফ্রি ইলেকট্রিসিটি। এবং এইগুলো দেওয়ার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে জল অপচয় হচ্ছে, ওয়েস্টেজ। তোমরা হয়তো অনেক জায়গায় দেখে থাকবে, মাঠে শ্যালো চলছে তো চলেই যাচ্ছে, কোনো বন্ধ নেই, প্রচুর পরিমাণে জল অপচয় হচ্ছে, ইলেকট্রিসিটি অপচয় হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে যেহেতু ফ্রি ফ্রি পাওয়া জিনিসের মানুষ কিন্তু অত হিসেব করে না। ইউরিয়া অপর্যাপ্ত ব্যবহার হচ্ছে, যতটা দরকার তার থেকে বেশি ব্যবহার হচ্ছে, পেস্টিসাইড যত দরকার তার থেকে বেশি ব্যবহার হচ্ছে, জল যত দরকার তার থেকে বেশি অপচয় হচ্ছে। আলটিমেটলি এর ফলে কি হচ্ছে? সয়েল এরোশন হচ্ছে, ক্ষয় হচ্ছে জমির, বেশি সার পেস্টিসাইড ব্যবহার করে জমির অম্লতা বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি বাড়ছে, এবং সেটার ফলে কি হচ্ছে, মাটি দীর্ঘ সময়ের আগেই কিন্তু তার উর্বরতা হারিয়ে ফেলছে, ফার্টিলিটি চলে যাচ্ছে। এবং যখন এই ইউরিয়া, পেস্টিসাইডস যখন মাটিতে দেওয়া হচ্ছে, এবং সেগুলো বৃষ্টির জলে ধুয়ে যখন নদীতে যাচ্ছে, সমুদ্রে মিশছে, আলটিমেটলি সমুদ্রের অ্যাসিডিটি বাড়ছে। এবং এতে করে কি হচ্ছে না, আমাদের নদী বা সমুদ্রে যেসব প্রাণীরা আছে, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, বা ওখানকার যে ইকোসিস্টেম, সেটা ডিস্টার্ব হচ্ছে। ওভারঅল পুরো সিস্টেম কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমাদের মাটির উর্বরতা কিন্তু খুব তাড়াতাড়ি কমছে। সেই জন্য গভর্নমেন্টকে রেশনালাইজ করা দরকার, যে কাদেরকে বেনিফিট দিতে হবে, সাবসিডি দিতে হবে, সেই গ্রুপকে ফিক্স করা দরকার। এবং ইফ পসিবল, যে বেনিফিট না দিয়ে এখন যেটা করা হচ্ছে, যে ডাইরেক্ট ক্যাশ বেনিফিট দেওয়া, যেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে দেওয়া হচ্ছে, যে চাষিকে ডাইরেক্ট ক্যাশ, যে বছরে আমি 6,000 টাকা দিচ্ছি। তো এরকম টার্গেটেড সাবসিডি দেওয়া উচিত।
আদারওয়াইজ গভর্নমেন্টের এক্সপেন্ডিচারকে কিন্তু কন্ট্রোল করা যাবে না। এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যদি সাবসিডিতেই বেড়ে যায়, তাহলে যেটা দরকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা কিন্তু কমে যাচ্ছে, কারণ গভর্নমেন্টের আয় তো বাড়ছে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমে যাচ্ছে মানে কি, যদি কৃষিক্ষেত্রেই ধরি, আমার কৃষিক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না, যে ড্রেনেজ সিস্টেম নেই, তাই না, ইরিগেশন ফেসিলিটি নেই। এখনো কৃষিক্ষেত্রে অনেক জায়গায় মানুষকে কিন্তু বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে চাষ করতে হয়। যদি বৃষ্টি না ভালো হয়, যদি খরা হয়ে গেল, তো এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কমে গেল। এর কারণই হচ্ছে এগুলো সাবসিডিতে এত বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে টাকা খরচ করবে সেটা শর্টেজ হয়ে যাচ্ছে, সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে না। So basically, government has to rationalize the subsidies, and government has to only deliver the subsidy to the targeted group only who are in need of that. আস্তে আস্তে গভর্নমেন্ট এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমরা দেখছো বিভিন্ন যোজনা স্কিম আসছে, সো আলটিমেটলি সেগুলো হবে। তো এটাই প্রবলেম, এবং এখানে এটাই ডিসকাস করা আছে। যদিও আমি ডিবেটটা সাবসিডি নিয়ে যত ডিটেলসে বললাম অতটা ডিটেলসে নেই, এখানে শুধু ওই রেসপেক্টেই বলা আছে যে যখন HYV এসেছিল তখন গরিব মানুষদের কেন এই লোন দেওয়া হয়েছিল এই ডিসকাস করা আছে। তো ওভারঅল তোমরা জেনে গেলে সাবসিডির কি প্রবলেম। সো আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি পয়েন্টটা শেষ করব, এবং আমি রিকোয়েস্ট করব তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের একটা সিরিজ তৈরি হবে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো সাজেশন রেকমেন্ডেশন যদি থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার চ্যানেলে অন্যান্য ভিডিও বানানো আছে মডার্ন হিস্ট্রির উপরে, ইন্ডিয়ান পলিটির উপরে, সেগুলো তোমরা দেখতে পারো। সো my dear friends, that's all for today. Thanks for watching. Have a great day.